ওকে বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে বারোয়ারি বিতর্কের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব এই এক্সট্রা পর্বে। তোমরা দেখছো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইউটিউব সিরিজ, যেখানে আলোচনা হয়ে থাকছে বিতর্ক নিয়ে, এবং তোমাদের সাথে আমি আছি মাহবুব হাসান রিপন। এবং এই ইউটিউব সিরিজে তুমি যদি নতুন হয়ে থাকো আর এই ইউটিউব সিরিজটি, এই চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, আমরা আজকে বারোয়ারি বিতর্কের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। সেটি হচ্ছে যে আমরা এখন আমাদের এই সার্কিটের একটু কথা বলে নিই, কারণ এটি অনেক বিস্তারিত একটি আলোচনা। আমাদের এই সার্কিটে এখন সংসদীয় বিতর্কের রমরমা একটি কাজ কারবার চলছে। তো সেখানে বারোয়ারি বিতর্ক প্রায় নেই বললেই চলে, এবং এই প্রস্তুতিটা প্রায় ওইভাবে হচ্ছে না, এবং সেই সাথে এই ফরম্যাটের সাথে আসলে আমরা পরিচিত হতে যাচ্ছি না। কিন্তু আমি ফরম্যাটটাকে তুলনা করে থাকি তোমার বেসিক স্কিলের সাথে। তুমি যদি ভালো করে কথা বলতে না পারো, ভালো করে যদি যুক্তি খণ্ডন করতে না পারো, ভালো করে যদি উপস্থাপন করতে না পারো, তাহলে কি হয়ে যায়? তাহলে কিন্তু এই বিষয়গুলো আসলে ওইভাবে পরিষ্কার হয় না, এবং তোমার কিন্তু স্কিলটা, বলার স্কিল, যুক্তি খণ্ডনের স্কিল, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি অনুপস্থিত থাকে, তাই তো? তো এই ব্যাপারগুলো যাতে কোনোভাবে অনুপস্থিত না থাকে, তো এই জন্য আমরা এই পর্বটি সাজিয়েছি। আমরা এই পর্বটিতে তোমাদেরকে আমরা দেখাবো যে বারোয়ারি বিতর্কর প্রস্তুতিটা কিভাবে নিতে হয়। তবে তার আগে তোমরা যদি ওই পর্বটি না দেখে থাকো, আমাদের 4 নম্বর পর্বটি, তাহলে তোমাদের জন্য একটি সংক্ষেপে বলে রাখি। সেটি হচ্ছে, বারোয়ারি বিতর্ক শব্দের অর্থ হচ্ছে সম্মিলিতভাবে কোনো বিতর্কে অংশগ্রহণ করা। অর্থাৎ বারোয়ারি শব্দের অর্থ হচ্ছে সম্মিলিতভাবে অংশগ্রহণ করা বা সম্মিলিত প্রয়াস। বারোয়ারি উৎসব হয়ে থাকে, যেখানে একাধারে বিভিন্ন উৎসবের সংযুক্তির মাধ্যমে ওটা বারোয়ারি উৎসব হয়ে থাকে। তো পিঠা উৎসব, বই উৎসব, তারপর ফাল্গুন উৎসব, এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে একটা বারোয়ারি উৎসবের নাম দেওয়া যেতে পারে, এবং সেটা হয়ে থাকে। তো আমরা যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে বারোয়ারি বিতর্ক কি, সেটি তো আমরা জানলাম। এবারে আমরা জানবো যে বারোয়ারি বিতর্কে তুমি আসলে কোন বিষয়গুলো মাথায় রাখবা, বা বারোয়ারি বিতর্কে কি কি প্রয়োজন হয়ে থাকে। বারোয়ারি বিতর্কে বেসিক্যালি যেটি প্রয়োজন হয়ে থাকে সেটি হচ্ছে যে বারোয়ারি বিতর্কের বিষয় প্রয়োজন হয়ে থাকে, বিতার্কিক প্রয়োজন হয়ে থাকে, এবং বিতার্কিক যেটি হয় যে তুমি যদি একটি কম্পিটিশন করো, তাহলে কম্পিটিশনের সেরা বক্তাগুলোকে নিয়ে তুমি বারোয়ারি বিতর্ক করতে পারো, এবং সেই বারোয়ারি বিতর্কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করতে পারো। এটি একটি পলিসি। আরেকটি পলিসি হচ্ছে যে একটা প্রতিযোগিতাতে আলাদা করে একটা ফরম্যাটই থাকবে বারোয়ারি বিতর্কের, এবং সেখানে যারা যারা অংশগ্রহণ করতে চায় তারা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবে। এটি হচ্ছে আরেকটি পলিসি। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো সেখানে থেকে থাকে। এখন বিষয়টি হচ্ছে যে বারোয়ারি বিতর্কে কতজন অংশগ্রহণ করতে পারে, এটা নির্দিষ্ট কোনো বলার কিছু নেই। তবে যদি কোনো কম্পিটিশন হয় তাহলে তুমি 12 জনকে অংশগ্রহণ করাইতে পারো। আর যদি মনে হয় যে তুমি এইটা কম্পিটিশন থেকে বাছাই করে 12 জনকে না, তুমি এটা উন্মুক্ত করে রাখতে চাও, তাহলে উন্মুক্ত যে কয়জন অংশগ্রহণ করতে চাই সেটা তুমি করাইতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে। এরপরে যেটি হলো, বিষয়ের পরে যে বিষয়টি দরকার, প্রতিযোগিতা আমরা জানলাম। তারপরে একটি একজন সভাপতি দরকার, যিনি বিতর্কটি পরিচালনা করে থাকবেন, এবং বিচারক প্যানেল দরকার, যে বিচারক প্যানেল তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে নাম্বার প্রদান করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করবে। তো এই গেল হচ্ছে বারোয়ারি বিতর্কের তোমার অনুষঙ্গ কি কি প্রয়োজন। অবশ্যই দর্শকেরও প্রয়োজন হয়ে থাকে। এবারেও এসে আমরা হচ্ছে বিষয় নিয়ে একটু কথা বলি। বিষয় হচ্ছে দুই ধরনের হয়ে থাকে বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে। একটা হচ্ছে সম্পন্ন বিষয়, আর একটা হচ্ছে অসম্পূর্ণ বিষয়। সম্পন্ন বিষয় মানে হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বাক্য থাকে, এবং ওটাই মানে বিষয়টি পূর্ণাঙ্গ বাক্য দ্বারা সমাপ্ত থাকে, এবং সেখানে কোনো শূন্যস্থান থাকে না। সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়। আমি যদি কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে সবকটা জানালা খুলে দাও না, একটি সম্পূর্ণ বিষয়। এরকম অসম্পূর্ণ বিষয় হচ্ছে যে একটি বাক্যে শূন্যস্থান থাকে, এবং সেই শূন্যস্থানটা তুমি মনে মাধুরী মিশে সেটা পূরণ করতে পারো। হ্যাঁ, যেমন ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি ডট ডট ডট। হ্যাঁ, এটি হচ্ছে একটি সম্পূর্ণ বিষয়ের অসম্পূর্ণ বিষয়ে বিতর্কের উদাহরণ। এখন বারোয়ারি বিতর্কের বিষয় তুমি কোথা থেকে নির্ধারণ করবে, এটি একটি বড় প্রশ্ন। বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে বেশ কিছু সেক্টর রয়েছে। তার মধ্যে তুমি সাম্প্রতিক ঘটনা, গান, কবিতা, উক্তি ইত্যাদি থেকে তুমি বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণ করতে পারো। হ্যাঁ, এবং সেই সাথে বারোয়ারি বিতর্কের বিষয় তোমার পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে।
এ গেল হচ্ছে বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণের ক্ষেত্রে যাবতীয় তথ্য। এখন বিষয়টা হচ্ছে যে প্রস্তুতি তুমি কিভাবে নিবা। বারোয়ারি বিতর্কের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রথমেই বলতে হয়, আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে একটি স্বাধীন বিতর্কের ফরম্যাট, তুমি স্বাধীনভাবে চিন্তা করবা এবং স্বাধীনভাবে কল্পনা করবা। তো এই বিতর্কটি হচ্ছে একটি কল্পনা নির্ভর চিন্তা বা চিন্তা শক্তি নির্ভর বিতর্ক। তুমি বিষয়টিকে কিভাবে দেখছো, এখানে একটা মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাওয়ার ক্ষমতা তোমার রয়েছে এবং সেটি তোমাকে করতে হবে। যদি তুমি সেটি ঠিকঠাক করতে পারো তাহলে এই বিষয়টি কিন্তু অনেক বেশি বোধগম্য হবে তোমার জন্য। তাহলে এটি গেল একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রস্তুতির ব্যাপারটাতে তুমি হচ্ছে কল্পনা শক্তি বা চিন্তা শক্তির তোমার একটা প্রভাব থাকবে এবং তারপরে হচ্ছে সূক্ষ্ম রসবোধ থাকতে হবে, অবশ্যই তা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে সূক্ষ্ম রসবোধ এবং সেটা বিতর্কে অনেক বেশি প্রাণবন্ত করে থাকে। এরপরে যেটি দরকার সেটি হচ্ছে আত্মবিশ্বাস। এরপরে যেটি দরকার সেটি হচ্ছে সহজভাবে প্রয়োগ করার, সহজ ভাষা প্রয়োগ করার একটা সক্ষমতা, প্রাঞ্জল ভাষা। আমরা অনেক সময় দেখি যে বিতার্কিকরা অনেক কঠিন ভাষা ব্যবহার করে এবং কঠিন ভাষা ব্যবহার করার ফলে সেটি আমাদের কাছে বোধগম্য খুব কম মনে হয়, বোধগম্য হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। কিন্তু বিতার্কিকরা সেই ক্ষেত্রে যদি সহজ ভাষা উপস্থাপন করে তাহলে আমরা সহজে বুঝতে পারবো এবং সেই ক্ষেত্রে ওই বিতার্কিকের পুরো বক্তব্যটা আমরা সহজভাবে শুনতে পারবো। তখন আমাদের বিচার কাজটা করা খুব সহজ হয়ে যায়। এটি একটি বিষয়, ঠিক আছে। তাহলে আমরা এটি জানলাম। এখন যুক্তি প্রয়োগটা তুমি কিভাবে করবা। প্রথমেই তোমাকে অন্যদের বক্তব্য শুনতে হবে। তুমি যদি প্রথম বক্তা হও তাহলে তো অন্যদের বক্তব্য শোনার কোনো সুযোগ তোমার থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি অন্যরা কি বলতে পারে সেটা কল্পনা করে কিছু যুক্তিপূর্ণ তুমি করতে পারো। আর তুমি যদি পঞ্চম ষষ্ঠ বক্তা হয়ে থাকো তাহলে তুমি অন্যদের বক্তব্য শুনতে পাচ্ছ, তাহলে অন্যদের বক্তব্য তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে তাদের বক্তব্যের সাথে তুমি যে বক্তব্যটা দিচ্ছ সেটা কেন আলাদা এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি তুমি ক্লিয়ার করবা। তাহলে কি হবে, তাহলে ওদের বুঝতে আসলে সুবিধা হবে যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। এটি একটি বিষয়। তারপরে হচ্ছে 3 নম্বর যেটি সেটা হচ্ছে নিজের বক্তব্যটা পরিষ্কার করা। অর্থাৎ তুমি যদি নিজের বক্তব্যটা পরিষ্কার করতে না পারো তাহলে কিন্তু তোমার পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। কাজে যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে কিভাবে তুমি যেটি বলতে চাচ্ছ সেটি কিভাবে পরিষ্কার করবা, কিভাবে ক্লিয়ার করবা, এটা কিন্তু তোমার সম্পূর্ণভাবেই নিজের উপরে নির্ভর করছে, ঠিক আছে। তাহলে এটা আমরা জানলাম। এরপরে আমরা এখন হচ্ছে বিতর্কের বিষয় নিয়ে কথা বলবো। তাহলে প্রথম কথাটি হচ্ছে তুমি যখন একটি বিষয় পাবা তখন তুমি কিভাবে প্রস্তুতি নিবা। তো আমাদের এই পর্বটি এখন থেকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে এই পর্বটি তোমাদেরকে শুনতে হবে এবং প্রয়োজনে এই পর্বের নোট তোমাদেরকে নিতে হবে যে একটি প্রস্তুতি তোমাকে কিভাবে নিতে হয়, ঠিক আছে। তাহলে চলো প্রথমেই আমরা যে সাবজেক্টটা বলেছিলাম সেটি হচ্ছে সবকটা জানালা খুলে দাও না। এটি হচ্ছে একটি বিতর্কের বিষয়। এখন এই বিষয়ে তুমি কিভাবে প্রস্তুতি নিবা সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন এই গুরুত্বপূর্ণ অংশটাকে তোমাকে কিন্তু হচ্ছে চিন্তা করতে হবে। প্রথমে তোমাকে জানতে হবে যে সবকটা জানালা খুলে দাও না এটা আসলে কি। এটা গান, এটা কবিতা, এটা কোনো উক্তি, না হচ্ছে এটা কোনো হচ্ছে কি, এটা এই বিষয়টা তোমাকে জানতে হবে। গান, কবিতা, উক্তি, না কারো গল্প থেকে নেওয়া, না উপন্যাস থেকে নেওয়া, এই পুরো ব্যাপারটা কি করতে হবে তোমাকে প্রথমেই জানতে হবে। তো আমরা জানি যে এটা একটা বিখ্যাত গানের লাইন, ঠিক আছে, সব কটা জানালা খুলে দাও না। এখন কথা হচ্ছে যে এই সাবজেক্টটা পাওয়ার পরে তুমি কি করবা। এই সাবজেক্টটা পাওয়ার পরে তোমার প্রথম যে কাজটি সেটি আসলে কল্পনা করা। কল্পনাটা কিভাবে করা, প্রথমে যে কল্পনাটি তোমাকে করতে হবে সেটি হলো যে এই সাবজেক্টটি কেন নির্ধারণ করা হয়েছে। যে কোনো সাবজেক্ট পাওয়ার পরে তোমার প্রথমেই চিন্তা করতে হবে এই সাবজেক্টটি কেন নির্ধারণ করা হয়েছে। এই চিন্তার উত্তর কিন্তু তুমি একবার দুইবার ওই পাঠ করলে পাবা না। কাজে তখন বিতর্কর বিষয়টি বারবার কিন্তু হচ্ছে তোমাকে পাঠ করতে হবে। সব কটা জানালা খুলে দাও না আসলে কি বলতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে। এইভাবে তুমি যখন চিন্তা করবা তোমার কল্পনার মধ্যে যদি সাম্প্রতিক কোনো ঘটনা চলে আসে, হ্যাঁ, যে ধরো এখন করোনার সময়, তো তুমি এখন এটা চিন্তা করছো যে সব কটা জানালা খুলে দাও না, এটা একজন বৃদ্ধ মা বা একজন, এটা মুক্তিযুদ্ধের তো তখন একজন বীরাঙ্গনা এই সিকোয়েন্সে ছিল, তুমি এটা জানো। তো বীরাঙ্গনার জায়গায় তুমি অন্য কাউকে বসাও। হ্যাঁ, একজন বৃদ্ধ মাকে তুমি কল্পনা করো যে একজন বৃদ্ধ মা সে হচ্ছে সেখানে বসে আছে
এবং বৃদ্ধ মা বলছে যে সবকটা জানালা খুলে দিতে। তার মানে বৃদ্ধ মা কাউকে না কাউকে চিন্তা করছে যে সে আসবে, সবকটা জানালা খুলে দাও, তাহলে বাতাস ঢুকবে, সে এসে যখন এখানে অবসর কাটাবে তার যেন ঠান্ডা অর্থাৎ তার যেন প্রশান্তি কাজ করে, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য তুমি জানালা খুলে দাও, বাতাসগুলো আসুক, ঘরটা হিমশীতল হোক। এটি একটি বিষয়। এখন এইটাকে তুমি যদি ফ্রেম দিতে যাও, তুমি কিভাবে ফ্রেম দিবা? এখন চিন্তা করো যে এই ফ্রেম দেওয়ার ক্ষেত্রে তোমাকে আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে সাম্প্রতিককালে আসলে কাকে দিয়ে এটি ফ্রেম দেওয়া যায়। বর্তমানে করোনা একটি বড় ধরনের মহামারী, এবং এই করোনা মোকাবেলায় একদম মাঠ পর্যায়ে কারা কাজ করছে? চিকিৎসকরা, নার্সরা, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, তারপরে আরও স্বেচ্ছাসেবী রয়েছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে, এবং জরুরি বিভিন্ন সেক্টরে যারা আছে তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। এদের যে কোনো একজনের একটা চরিত্র তুমি কল্পনা করো, যে ওই বৃদ্ধ মায়ের সন্তান। এখন তুমি মনে করতে পারো যে বৃদ্ধ মা যেহেতু গ্রামে আছেন এবং তার সন্তানের জন্য তাহলে অপেক্ষা করছে, ফ্রেমটা কিন্তু তৈরি হচ্ছে, তাহলে কোন সন্তানের জন্য অপেক্ষা করতে পারে? ডাক্তার। ডাক্তার তো অপেক্ষাকৃত অনেক, তাদের একটি সচ্ছলতা আছে, চাইলে তো তার মাকে তার সাথে রাখতে পারে, তাই না? তাহলে সচ্ছলতা নাই কিন্তু তারপরও কোনোভাবে চলে যাচ্ছে, এরকম কোনো চরিত্র তুমি কল্পনা করো, তাহলে সেখানে কিন্তু তুমি নিয়ে আসতে পারো পুলিশ কনস্টেবল। হ্যাঁ, পুলিশ কনস্টেবলে যে কাজ করছে বা নার্সের যে কাজ করছে, নার্স তাকেও তুমি নিয়ে আসতে পারো, বা পুলিশ কনস্টেবল, যে হ্যাঁ কোনো মতে তাদের সংসার চলে যাচ্ছে, এটা ঠিক আছে, এবং চাইলেও ঢাকা শহরে নিয়ে এসে রাখার মতো অবস্থা নেই। কাজে তার মার চিন্তাটা অনেক বেশি তার সন্তানের জন্য। হ্যাঁ, এবং সে জানে যে তার সন্তান একদম মাঠ পর্যায়ে কাজ করছে, এবং আজকে সে নিউজও পেয়েছে যে এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকেই মারা গেছে মাঠ পর্যায়ে করোনায় আক্রান্ত হয়ে। ওকে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি, সবকটা জানালা খুলে দাও না। এই বিষয়টা নিয়ে আমরা একটি কল্পনা জগতে গিয়েছিলাম, সেখানে আমরা একজন বৃদ্ধ মায়ের ছবি আঁকছিলাম। তারপরে যেটি হলো যে বৃদ্ধ মায়ের সাথে আমরা একজন সন্তানের ছবি আঁকছিলাম, যে এই করোনাতে একদম মাঠ পর্যায়ে কাজ করছে। এখন সে কে হতে পারে, সেই কল্পনাটাতে আমরা কি করলাম, আমরা একজন পুলিশ কনস্টেবলকে সেই কল্পনায় আমরা একটা জায়গা দিলাম। আপনার ফ্রেম কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে ফ্রেমটা রেডি হলো, পরের জায়গাটা হচ্ছে আপনার। আপনি এটিকে কতটুকু আবেগের মাধ্যমে, কতটুকু সাসপেন্স দিয়ে, কতটুকু অনুভূতি দিয়ে এই পুরো গল্পটাকে আপনি উপস্থাপন করবেন, এবং সেই উপস্থাপনের শেষে আপনি আসলে কোন মেসেজ দিতে চান, যদি একটা সামাজিক মেসেজ দিতে চান, আপনি সেটাও দিতে পারবেন। তাহলে এই ফ্রেমটা কিন্তু এভাবে চলে আসলো, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন কি, যে বারোয়ারি বিতর্কে আপনার কিন্তু অনেক বেশি সুযোগ আছে ওরার। আপনার লেখার যে দক্ষতা, আপনার পড়াশোনার যে দক্ষতা, আপনার গল্প করার যে দক্ষতা, এই সব দক্ষতাগুলো কিন্তু আপনি চাইলেই বারোয়ারি বিতর্কে তুলে নিয়ে আসতে পারবেন। তাহলে এটি একটি বিষয়। এরপরে আপনি সেগুলো ঘটনা প্রবাহ দিয়ে আপনি এই সাবজেক্টটাকে সাজিয়ে ফেলেন। একটা সাইড গেল, এটা পজিটিভ সাইড। এবার নেগেটিভলি যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, গানের একজন বীরাঙ্গনার কথা বলা হয়েছিল, সেরকমই আপনি নেগেটিভলি যদি চিন্তা করেন যে একজন এসিড দগ্ধ নারী, সমাজ তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সে সেই জায়গা থেকে কামব্যাক করতে চাচ্ছে, তার গল্পটা আপনি বলতে চান, তার ফিরে আসার গল্পটা, তার সাহসের গল্পটা আপনি বলতে চান, আপনি কিন্তু সেটাও বলতে পারবেন, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ওইভাবেই ফ্রেম রেডি করে আপনি বারোয়ারি বিতর্কে এই সাবজেক্টটা সাজাতে পারবেন। এটা গেল একটা বিষয়। এরপরে একটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে সব থেকে সুন্দর দিন আজও আসেনি। এটা একটা বিখ্যাত কবিতার লাইন। কবিতাটার নাম জেলখানা চিঠি, লিখেছেন নাজিম হিকমত, তিনি তুর্কির কবি। তো তিনি 10 বছর ধরে জেলখানায় ছিলেন,
এবং সেই সময় তিনি এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতার আগে আরও কিছু সুন্দর লাইন রয়েছে। এখন ধরেন আপনি নাজিম হিকমতের কথা কখনো শোনেননি, আপনি এই ডায়লগের কথা কখনো শোনেননি, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমেই আপনি যখন এই সাবজেক্টটা পাবেন তার ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে, তাহলে আপনি এখানে খুব সুন্দর একটা ফ্রেমিং করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আপনাকে সার্চ দিতে হবে গুগলে, হ্যাঁ, বা কারোর সাথে শেয়ার করলেন যে এটা আসলে কি, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আপনি গুগলে সার্চ দিলে হয়তো বা চলে আসতে পারে নাজিম হিকমতের সেই কবিতার লাইনের সেই কবিতাটা, এবং সেখানে এই লাইনটা ছিল। তার মানে এই যে আপনি সার্চ দিয়ে বা আপনি খোঁজ খবর নিয়ে এই কবিতাটার লাইনটা পেয়ে গেলেন, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কবিতার কিছু অনুষঙ্গ আছে। সেই অনুষঙ্গটা হচ্ছে যে কবিতার কিছু লাইন, হ্যাঁ, সেই লাইনগুলো হচ্ছে আপনি যদি আগের লাইনগুলো পড়েন তাহলে একটু চিন্তা করতে আপনার সুবিধা হবে। আগের লাইনে আছে যে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি, মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজও বলা হয়নি। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ চরণ। তার মানে আপনি বুঝতে পারছেন যে কবিতার ব্যক্তিগত আবেগ, ভালোবাসা, অনুভূতিকে এখানে কিন্তু তুলে ধরেছে। এই যে একটা স্পেসিফিক লাইন আপনি পেলেন, এটাকে আপনি এখন কিভাবে ফ্রেমিং করবেন, এই জায়গাটাতে আপনি হচ্ছে বিভিন্নভাবে ফ্রেমিং করতে পারেন। সামাজিকভাবে, সামাজিক যে বিশৃঙ্খলা আছে, সামাজিক যে শান্তি প্রশান্তি ব্যাপার আছে, সেটা এখন আমরা খুঁজে পাইনি, সেটা এখন আর নেই, সেই দিনগুলো এখনো আসেনি। আমাদের আমাদের মধ্যে এখনো বিভিন্ন মতভেদ রয়েছে, বৈষম্য রয়েছে, কাজে আমরা সুন্দর দিন পাচ্ছি না। এটা একটা সামাজিকভাবে চিন্তা করে আপনি এই ফ্রেমিংটা দাঁড় করাইতে পারেন। এরপরে আপনি চিন্তা করতে পারেন রাজনৈতিকভাবে, যে আমাদের রাজনৈতিক মতানৈক্য আছে, রাজনৈতিক ধারার মধ্যে সমস্যা আছে, রাজনৈতিক মতবাদের মধ্যে আমাদের আসলে মতানৈক্য আছে, এবং এই ব্যাপারগুলো বিস্তৃতভাবে, এবং রাজনৈতিক বিশৃঙ্খলাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি এমন একটা দিনের প্রত্যাশা করছেন যেখানে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলাটা থাকবে না, আপনি এটা বলতে পারেন রাজনৈতিকভাবে। কিংবা আপনি একদম আপনার ব্যক্তিগত মনের আবেগ, ভালোবাসার জড়িত কোনো বিষয়টিকে আপনি তুলে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি এই বিষয়টি ফ্রেমিং করতে পারেন। এরপরে আরেকটি বিষয় ছিল যে কেউ দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধুর উক্তি। 7 মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সরোয়ার্দী উদ্যানে 1971 সালে এই বক্তব্যটি প্রদান করেছিল। এই দাবায় রাখতে পারবে না বলতে কি? হ্যাঁ, সেটা কোন ক্ষেত্রে? অনেকগুলো ক্ষেত্র হতে পারে। উন্নয়ন ক্ষেত্র হতে পারে, নারী জাগরণ হতে পারে, তারুণ্য শক্তি হতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের লড়াই হতে পারে, করোনা মহামারী বর্তমানে একটি বড় ধরনের সমস্যা, সেই মহামারীটা হতে পারে, এবং ব্যক্তিগতভাবে আপনার লড়াই, আপনার যুদ্ধ, হ্যাঁ, আপনার স্বপ্ন, এইগুলো হচ্ছে আপনি এখানে তুলে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনার প্রতিটা অধ্যায়ের গল্পগুলো এই বিতর্কে অনুষঙ্গ হতে পারে। ঠিক আছে, এটি একটি বিষয়। তারপরে দেখেন যে আমাদের আরেকটি বিষয় ছিল যে করোনার নতুন পৃথিবী। হ্যাঁ, এই বিষয়টির সাথে কি, এই বিষয়টি যদি আমরা চিন্তা করি যে আসলে এই নতুন পৃথিবীটাকে আপনি কিভাবে দেখছেন। দেখেন যে এখন কোনো যুদ্ধের কোনো খবর নেই, যুদ্ধহত মানুষের কোনো খবর নেই, সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আজকে যুদ্ধ নেই, বিগ্রহ নেই, পৃথিবীতে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, রক্তপাত নেই। আপনি এই নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, আপনি সেই নতুন পৃথিবীর কথা আপনি বলতে চান, আপনি কিন্তু বলতে পারেন। তারপরে চিন্তা করেন যে আজকে পরিবেশ কত ভালো হয়ে গেছে, তাই না? আজকে কক্সবাজারে ডলফিন আসছে, আজকে দেখলাম যে হাতি কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করছে। হ্যাঁ, তারপরে বরফ গলা কমে গেছে, বায়ু দূষণ কমে গেছে, সবুজ তার আগের রূপ ফিরে পেয়েছে। কাজে অদ্ভুত রকম করে পৃথিবী নতুন করে সেজে উঠেছে। আপনি এই কথাটা কিন্তু বলতে পারেন আপনার নতুন পৃথিবীতে। তার বাইরে যদি আপনি একটু আলাদা করে চিন্তা করেন, তাহলে ভ্রাতৃত্ববোধ, মানবিক হয়ে ওঠা, সবার একসাথে কাজ করা, এই নতুন পৃথিবীতে আপনি এই বিষয়গুলো তুলে কিন্তু আপনি ফ্রেমিং করতে পারেন। ঠিক আছে, এবারে আমরা অসম্পূর্ণ বিষয় কিছু উদাহরণ দেখি। অসম্পূর্ণ বিষয় কিছু উদাহরণে আমরা যেমন পেলাম, ওমা তোর অঘ্রাণে তোর ভরা খেতেন, আমাদের জাতীয় সঙ্গীতের একটি লাইন। এই জায়গায় আপনি কি করতে পারেন? এই জায়গায় এটা পূরণ করতে পারেন, যে ডট ডট চিহ্নটি আছে সেখানে আপনি শূন্যস্থানটা পূরণ করতে পারেন এইভাবে, মধুর হাসি, কার মধুর হাসি, কেন? হ্যাঁ, সেই জায়গা থেকে ধরেন যে একজন করোনা যুদ্ধকে জয় করে সামনে এগিয়ে এসেছে, আপনি তার হাসিটাকে মধুর হাসি হিসেবে মনে করছেন, জীবনের জয়গান, হ্যাঁ, নতুনের আহ্বান ইত্যাদি, এইটার পজিটিভ একটা দিক হতে পারে।
আপনি এইভাবে ফ্রেমিংটা করতে পারেন। এর বাইরে দেখেন যে করোনার যুদ্ধ জয় করার যে বিষয়টা আমরা বলছিলাম, কিন্তু আপনি যদি এটিকে একটু আলাদা করে চিন্তা করেন, সেটা হচ্ছে যে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি। হ্যাঁ, এটাকে যদি আপনি একটু চিন্তা করেন কৃষকের জায়গা থেকে, যে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না, হ্যাঁ, ন্যায্য মূল্য পাচ্ছে না, তার শ্রমের মূল্য পাচ্ছে না, তার যে যে টাকাটা সেখানে ইনভেস্ট করেছে তার মূল্যটা তুলে আসতে পারছে না, তার করুণ মলিন মুখটির কথা আপনার মনে পড়ছে এবং আপনি মনে করেন যে তার এই জায়গাটাতে তার যে ন্যায্য মূল্য সেটি পাওয়া উচিত, তার শ্রমের মূল্য পাওয়া উচিত এবং এটা নিশ্চিত করা উচিত। আপনি কিন্তু এই বিষয়টি সেখানে তুলে ধরতে পারেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আজ জনগণের মুখে দাবি হওয়া উচিত ডট ডট ডট, শূন্যস্থানে আপনি কি বসাবেন। হ্যাঁ, আপনি এটা একটা সাধারণ বক্তব্য, অনেকে এটা বলে, তাই না? এই বক্তব্যে আপনি বলতে পারেন যে চিকিৎসা ক্ষেত্রে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তারপরে হচ্ছে আমাদের গবেষণা ক্ষেত্রে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শিক্ষা ক্ষেত্রে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, আইন শৃঙ্খলা ব্যবস্থাটা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়ে থাকে, রাজনৈতিক চরিত্রায়নের উন্নয়নটা যেন খুব দ্রুত হয়ে যায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার অধিকারটা যেন নিশ্চিত হয়। এরকম বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু এই জায়গাতে আপনি ফ্রেমিং করতে পারেন। ঠিক আছে? তারপরে আরেকটি বিষয় ছিল জাতির পতাকা খামছে ধরেছে ডট ডট ডট। এই জাতির পতাকা খামছে ধরেছে, এই জায়গায় আপনি আসলে কিভাবে চিন্তা করবেন। হ্যাঁ, এটা একটা কবিতা, আমরা সবাই জানি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাতাসে লাশের গন্ধ পাই, সেখানকার একটা বিখ্যাত উক্তি এটা। হ্যাঁ, তো বর্তমানে দেখেন যে কিছু সমস্যা রয়েছে, নেগেটিভলি যদি চিন্তা করি, যে আজকে কিন্তু হচ্ছে এই যে গরিবদের জন্য যে উপহার, সহায়তা, মানবিক সহায়তা কার্যক্রম সরকার যেটা পরিচালনা করছে, সেটা অনেকখানি ম্লান হয়ে গেছে কিন্তু এই চাউল চোরদের জন্য, তেল চোরদের জন্য। ঠিক আছে? তো এই মানুষগুলোও কিন্তু আজকের দুনিয়ায় কিন্তু তারাও আমাদের এই পতাকাটাকে খামচে ধরেছে। আপনি কিন্তু এই তথ্যগুলো এইটাও কিন্তু ফ্রেমিংয়ে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এই দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা নিয়ে আসতে পারেন, আমাদের মানসিক অবনতির কথা নিয়ে আসতে পারেন, আমাদের মানসিক পশুত্বের কথা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যেখানে আজকে 4 বছরের শিশুকে ধর্ষণ করছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। ঠিক আছে? এই যে মানুষের যে পশুত্ব যে দিকটি রয়েছে, সেই দিকটিও আপনি কিন্তু তুলে ধরতে পারেন। এইভাবে কিন্তু আপনি এইটা ফ্রেমিং করতে পারেন। ঠিক আছে? তাহলে বন্ধুরা, এখন আমরা যেটি কথা বলবো সেটি হচ্ছে, আরেকটি বিষয় ছিল যে এই পৃথিবী সুস্থ হলে, হ্যাঁ, এই পৃথিবী সুস্থ হলে ডট ডট ডট, এই পৃথিবী সুস্থ হলে কি হবে। আমার ক্ষেত্রে যদি বলেন, আমি তাহলে তেহারি খেতে যাব পুরান ঢাকায়, এই পৃথিবী সুস্থ হলে। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত অভিমত। ঠিক আছে? কিন্তু এরকম এই পৃথিবী সুস্থ হলে কে যাবে? কেউ কেউ তার মায়ের কাছে ফিরে যাবে, যারা আজকে রাজপথে লড়াই করছে, অনেক দিন থেকে তার মার কাছ থেকে দূরে, মায়ের কোলে ফিরে যাওয়ার আকুতি রয়েছে তাদের কাছে, আপনি সেটা তুলে ধরতে পারেন। আবার কেউ কেউ তার প্রিয়তমা বা প্রিয়তমর কাছে ফিরে যাবে, এটা তুলে ধরতে পারেন। আবার কেউ তার প্রিয় প্রিয় জায়গায় প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাবে, যেখানে যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। এই ব্যাপারটাও আপনি, এই ভ্রমণের ব্যাপারটাই তুলে নিয়ে আসতে পারেন। আবার ধরেন যে আমরা একদম অন্যভাবে যদি চিন্তা করি, তাহলে এই পৃথিবী সুস্থ, মানে এই পৃথিবীতে আগে আমরা কি করতাম, আমাদের কিছু বদ অভ্যাস ছিল। হ্যাঁ, আমরা হাত নিয়মিত ধুতাম না, আমরা বাইরে থেকে আসলে আমরা পরিষ্কার হতাম না, তারপরে হচ্ছে আমরা ময়লা যেখানে সেখানে ফেলাতাম। হ্যাঁ, ঠিক আছে, থুতু ফেলাতাম। তো এই ব্যাপারগুলো, এই বদ অভ্যাসগুলো আমরা পরিত্যাগ করে নতুন পৃথিবীটাকে সাজিয়ে তুলবো। হ্যাঁ, এটি একটি বিষয় হতে পারে। তো আপনি এইভাবে কিন্তু কল্পনা করতে পারেন। তাহলে কল্পনা শক্তি বিতর্কে কত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা একটি উদাহরণ দিতে চেয়েছিলাম, রাইট, যে বারোয়ারি বিতর্কে কিভাবে করতে হয়। তো আমি যে বিষয়টি আমি যে বিষয়টি ঠিক করে নিয়েছি, সেটি হচ্ছে যে সব থেকে সুন্দর দিন আজও আসেনি, আমি এই বিষয়ে বারোয়ারি বিতর্কে আমি অংশগ্রহণ করছি। ঠিক আছে? তো আমি কিভাবে অংশগ্রহণ করছি এটা একটু আমি দেখাই, ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি শুভ্র। আমার বয়স যখন 6 বছর, তখন আমার বাবা মারা যায়। মা আমাকে নিয়ে আর তার 2 সন্তানকে নিয়ে একা হয়ে যায়। ঢাকা শহরে 2 রুমের বাসা থেকে ভাড়া দিতে না পারায় বের করে দেয় বাড়িওয়ালা। ঢাকার রাস্তায় তখন আমরা 2-3 ভাই বোন। আমাদের 3 ভাই বোনকে নিয়ে আমার মা অনেকবার বাবার অফিসে গিয়েছেন, যেখানে বাবা কাজ করতেন।
কিন্তু দারোয়ান অফিসের ভেতর আমার মাকে ঢুকতে দেয়নি। আমার মাকে আমি কান্না করতে দেখেছি সেখানে। আমার মাকে তারা ঢুকতে দেয়নি তাদের অফিসে। আমাদের সাথে করে নিয়ে বাসায় বাসায় কাজ করতে দেখেছি আমার মাকে। একদিন সাহেবের সন্তানের হাতে আমের জুস দেখে আমার ছোট্ট বোনটির কান্না আজও চোখে ভাসে। কাজ শেষে মাথা গুঁজবার জন্য আমাদের একটি বস্তিতে জায়গা হলো। সেখানেই আমাদের বেড়ে ওঠা। আমার মা দিন রাত পরিশ্রম করে আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন। আমাদের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন আমাদের মা। একটু একটু করে আমরা বড় হতে থাকি, আর একটু একটু করে আমাদের মা অন্তিমের দিকে এগিয়ে যেতে থাকলেন। মার শরীরে অশোক বাসা বেঁধেছিল, কিন্তু তিনি কখনোই আমাদের সেটি জানতে দেননি। মার স্বপ্ন ছিল আমি একদিন মস্ত বড় পুলিশ অফিসার হব। আমি এখন পুলিশ অফিসার হয়েছি। আমার ছোট্ট 2 ভাই বোন এখন প্রতিষ্ঠিত হয়েছে। আমার একটা ছোট্ট মেয়েও আছে। আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর দিন আজও আসেনি। আমার বয়স যখন 18, তখন আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আমরা সেদিন কিছুই করতে পারিনি। আমাদের সবচেয়ে সুন্দর দিনটির স্বপ্ন সেখানেই কবর রচিত হয়েছিল। আজ সব আছে, আজ সব আছে, কিন্তু আমার মা নেই। আর আমাদের 3 ভাই বোন মাকে নিয়ে যে স্বপ্নটি আমরা দেখেছিলাম, যে দিনটির স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই সবচেয়ে সুন্দর দিনটি আজও আসেনি, আর আসবেও না কখনো। ধন্যবাদ মাননীয় সভাপতি। তাহলে এইভাবেই আমরা একটি বিষয় ফ্রেমিং করতে পারি এবং এইভাবে যে কোনো বিষয়টিকে আমরা উপস্থাপন করতে পারি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে এবং এই ধরনের বারোয়ারি বিতর্কের আরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা এই বিষয়টি জানাতে পারেন। তাহলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন প্রথমবারের মতো বিতর্কের পূর্ণাঙ্গ ইউটিউব সিরিজ বিতর্কের সহজ পাঠ, যেখানে বিতর্কে সমৃদ্ধ হবে তুমিও। সেই সহজ পাঠে বারোয়ারি বিতর্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের সাথে আমি ছিলাম মাহবুব হাসান রিপন। আগামী পর্বে আমরা আলোচনা করব সনাতনী বিতর্ক নিয়ে। সেই পর্বটি দেখার আহ্বান জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সনাতনী বিতর্কের এই বিষয়গুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে তোমার বন্ধুরাও এই বিষয়টি দেখে এবং শিখতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।